সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 3টি শর্তে ভারত সফর করবেন। 1 নাম্বার, স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। 2 নাম্বার, আমাদের শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে ফিরিয়ে দিতে হবে। 3 নাম্বার, ভারতে সফর করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারবে। যদি সেই 3 শর্তে প্রধানমন্ত্রী রাজি থাকেন, শেষ পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন, অবশ্যই সেটা হবে তার সবচেয়ে সেরা সিদ্ধান্ত। সমস্ত জল্পনা কল্পনা, নরেন্দ্র মোদী, পুরো ভারত, সবার সমস্ত চেষ্টা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারতের চেষ্টা, সবকিছু ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জন্য এক মহা সুখবর। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক ঘটনা ঘটায় দিল, ওই যে মুরব্বীরা বলে না যে শুধু আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল নাকি ব্যাখ্যা করতে হয়। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান এই আঙ্গুল ব্যাখ্যা করে চামচ বানায় ঘি উঠাবে। কিছু করার নাই। বাংলাদেশ সরকার সরাসরি দুটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে ভারতের কাছে। প্রথম শর্ত, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণের অনুরোধ অবিলম্বে ত্বরান্বিত করা। দ্বিতীয় শর্ত, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত সহ বাংলাদেশের হাতে তুলে দেওয়া। ভারতের শত রিকোয়েস্টেও মন গলল না প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিন বদলেছে। ভারত সফরের জন্য এমন 3টি কঠিন শর্ত তিনি জুড়ে দিয়েছেন, যা শুনে রীতিমতো ঘাম ছুটছে ভারতের সাউথ ব্লকের। শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তর, ভারতের মাটিতে পা রাখবেন না তিনি। শেখ হাসিনা আর ভারতে থাকতে পারছে না। এবার কি তাহলে বসন্তের দিন শেষ হয়ে গেল এবং আওয়ামী লীগের কি ফিরে আসার আর কোনো সুযোগই থাকলো না? আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের দেশে নিতে, কিন্তু তারেক রহমান সরাসরি বলে দিয়েছে যে খুনি হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদেরকে যতদিন দেশে ফিরিয়ে না দিবে ততদিন ভারত সফর করবে না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার সাথে সাথে সাধারণ জনগণের মধ্যে উৎফুল্লতার সৃষ্টি হয়ে গিয়েছে। বিপরীতে ভারতীয় মিডিয়া এবং নরেন্দ্র মোদীর সাথে আরো সকল নেতাকর্মীদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতের শত রিকোয়েস্টেও মন গলল না প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিল্লি ভেবেছিল একটু ডাকলেই বুঝি আগের মতো দৌড়ে যাবে ঢাকা, কিন্তু না, দিন বদলেছে। ভারত সফরের জন্য এমন 3টি কঠিন শর্ত তিনি জুড়ে দিয়েছেন, যা শুনে রীতিমতো ঘাম ছুটছে ভারতের সাউথ ব্লকের। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তর এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করা পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবেন না তিনি। হ্যাঁ দর্শক, ঠিক এমন মেরুদণ্ড সোজা প্রধানমন্ত্রী তো আমরা চেয়েছিলাম। কেন হঠাৎ ভারতের প্রতি এতটা কঠোর হলো ঢাকা? মোদী সরকারই বা এখন কি করবে? পুরো সমীকরণ বুঝতে এবং বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত সপ্তাহে যখন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে এলেন, তখন ভারতীয় মিডিয়া রীতিমতো আনন্দে নেচে উঠেছিল। তারা ফলাও করে প্রচার করতে শুরু করলো যে আগামী সপ্তাহে হয়তো ভারত সফরে আসছেন বাংলাদেশের সরকার প্রধান। ব্রিক্স সম্মেলনেও ভারতের পক্ষ থেকে একটি আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় গণমাধ্যম এমনভাবে খবর প্রচার করছিল যেন ঢাকা দিল্লির ডাকে সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে বসে আছে। তাদের ধারণা ছিল গত 1.5 দশকের মতো বাংলাদেশের বর্তমান সরকারও হয়তো ভারতের গুডবুকে থাকার জন্য মুখিয়ে আছে। ভারতের ইশারায় হয়তো ঢাকার পররাষ্ট্রনীতি পরিচালিত হবে, এমনটাই ছিল তাদের বদ্ধমূল ধারণা। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই সম্ভাবনাকে রীতিমতো নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু নাকচই করেননি, ভারতের দিকে উল্টো ছুড়ে দিয়েছেন 3টি সুনির্দিষ্ট ও কড়া শর্ত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই শর্তগুলো মানলেই কেবল ভারত সফরের কথা চিন্তা করবে বাংলাদেশ, অন্যথায় নয়। কিন্তু হঠাৎ কেন এতটা কঠোর হলো ঢাকা? এর পেছনের কারণটা কিন্তু একেবারে স্পষ্ট। গত 5 আগস্টের পর দিল্লিতে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা যখন প্রকাশ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করলেন এবং রাজনৈতিক তৎপরতা চালানো শুরু করলেন, তখন থেকেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একটি দেশের আশ্রয় থেকে অন্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে এমন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা চালানো আন্তর্জাতিক শিষ্টাচারের চূড়ান্ত লঙ্ঘন। ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার এই প্রকাশ্য মত বিনিময় এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ঢাকা কিছুতেই ভালোভাবে নেয়নি। দেশের
রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিরোধী দল সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের কথা পরিষ্কার, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত একজন আসামিকে কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যায় না। এই তীব্র ক্ষোভের প্রতিফলনই ঘটেছে সরকারের সিদ্ধান্তে। সরকার সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারত সফরের কোনো অনুকূল পরিবেশ নেই, আর সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব এখন সম্পূর্ণ ভারতের। এবার চলুন গভীরভাবে বিশ্লেষণ করে দেখি কি সেই তিনটি শর্ত যা ভারতকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র AKM শহীদুল করিম অত্যন্ত স্পষ্টভাবে এই শর্তগুলো তুলে ধরেছেন, যা বাংলাদেশের সাম্প্রতিক কূটনীতিতে এক অভূতপূর্ব নজির হয়ে থাকবে। প্রথম এবং সবচেয়ে বড় শর্ত হলো শেখ হাসিনাকে ফেরত দেয়া। এটি কোনো সাধারণ রাজনৈতিক আবদার নয়, এটি একটি সম্পূর্ণ আইনি দাবি। 2013 সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকা স্পষ্ট করেছে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের অনতি বিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এখানে একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বন্দি প্রত্যর্পণ চুক্তিটি কিন্তু শেখ হাসিনার আমলেই স্বাক্ষরিত হয়েছিল, আর আজ সেই চুক্তির আলোকেই তাকে ফেরত চাইছে বাংলাদেশ। একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় দণ্ডিত কোনো অপরাধীকে প্রতিবেশী দেশ কিভাবে দিনের পর দিন আশ্রয় দিয়ে রাখতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলেও এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। ভারত যদি সত্যি বাংলাদেশের সাথে সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে এই সত্যটি তাদের জন্য একটি বড় অ্যাসিড টেস্ট। চুক্তি অনুযায়ী অপরাধী হস্তান্তরে ভারত আইনত বাধ্য, আর বাংলাদেশ এখন সেই চুক্তিরই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চাইছে। দ্বিতীয় সত্যটি ভারতের নীতির উপর সরাসরি আঘাত এনেছে। ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে অবস্থান করে কোনো ব্যক্তি বা পলাতক গোষ্ঠী যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা প্রকাশ্য নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, তা ভারতকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ ভারতে বসে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন, দেশের ভেতরে উস্কানি দিচ্ছেন, তা চিরতরে বন্ধ করতে হবে। একটি বন্ধুপ্রতিম দেশের মাটি ব্যবহার করে আরেক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আর সেটা ঢাকা নীরবে মেনে নেবে, সেই দিন শেষ। ভারত নিজেদের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দিতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র তার ভূখণ্ডকে অন্য রাষ্ট্রের ক্ষতি সাধনের জন্য ব্যবহার করতে দিতে পারে না। এটাই ঢাকার কঠোর এবং চূড়ান্ত বার্তা। তৃতীয় শর্তটি অত্যন্ত স্পর্শকাতর এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতার আবেগের সাথে সরাসরি জড়িত। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের দ্রুত বিচার ব্যবস্থার মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ। এই পলাতক খুনিরা যারা ভারতে আশ্রয় নিয়ে আছে বলে দৃঢ় সন্দেহ করা হচ্ছে, তাদেরকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে করা অনুরোধ জানানো হয়েছে। যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাদের রক্তের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না। খুনিদের আশ্রয় দিয়ে কোনো দেশ বন্ধুত্ব ভুলিয়ে আওড়াতে পারে না। এই খুনিদের হস্তান্তর না করা পর্যন্ত ঢাকা যে দিল্লির সাথে কোনো ধরনের আপোষ করবে না, তা এই শর্তের মাধ্যমেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই তিনটি শর্ত আসলে কিসের ইঙ্গিত দেয়? এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারো করুণা বা দয়ায় চলে না। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এখন থেকে বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করা হবে। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং সমতার ভিত্তিতেই প্রতিবেশীদের সাথে সম্পর্ক নির্ধারিত হবে। একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে আন্তর্জাতিক রীতি রয়েছে, বাংলাদেশ এখন তার উপরই সর্বোচ্চ জোর দিচ্ছে। দীর্ঘদিন ধরে ভারত এই অঞ্চলে যে বড় ভাই সুলভ আচরণ করে আসছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ সেই আধিপত্যবাদের মূলে কুঠারাঘাত করেছে। বাংলাদেশ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে তারা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম এবং কোনো পরাশক্তির অযৌক্তিক চাপের কাছে মাথা নত করবে না। ভারত সফরের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, তা দিল্লিকেই তৈরি করতে হবে। ঢাকা নিজে থেকে কোনো উদ্যোগ নিয়ে দিল্লির মন জয় করার চেষ্টা করবে না, দিল্লির করুণা ভিক্ষা করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত সফর নিয়ে বাংলাদেশ সরকারের এই দৃঢ় অবস্থান কূটনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যত বল এখন ভারতের কোর্টে ঠেলে দিয়েছেন। ভারত যদি সত্যি বাংলাদেশের সাথে সম্মানজনক ও অনুকূল রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তাদের এই তিনটি শর্ত নিয়ে গভীরভাবে ভাবতে হবে। শেখ হাসিনাকে ফেরত পাঠানো, খুনিদের হস্তান্তর করা এবং ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা। এই কাজগুলো না করলে ভারত সফরের বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মিলবে না। এখন দেখার বিষয়, নরেন্দ্র মোদীর সরকার এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে। তারা কি বাংলাদেশের মানুষের দাবিকে সম্মান জানিয়ে অপরাধীদের ফেরত দেবে এবং একটি সূক্ষ্ম কূটনৈতিক পরিবেশ তৈরি করবে, নাকি নিজেদের আগের অবস্থানেই অনড় থেকে বাংলাদেশের সাথে সম্পর্ককে খাদের কিনারে ঠেলে দেবে? ভারত এখন এমন এক উভয় সংকটে পড়েছে যেখান থেকে বের হওয়া তাদের জন্য বেশ কঠিন। একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার রাজনৈতিক বাধ্যবাধকতা, অন্যদিকে বাংলাদেশের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রতিবেশীকে হারানোর ভয়। ভারতের সাউথ ব্লক এখন কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভূরাজনীতি। সমস্ত জল্পনা কল্পনা, নরেন্দ্র মোদী, পুরো ভারত, সবার সমস্ত চেষ্টা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারতের চেষ্টা
সবকিছু ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জন্য এক মহা সুখবর। দর্শক, বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারত সফর যাবেন না, ভারত সফরের অনুকূল পরিবেশ নেই। তবে হ্যাঁ, তাহলে অনুকূল পরিবেশ হবে কিভাবে? 4টা শর্ত দিয়েছে। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে হবে। একদম চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে 1971 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এত কঠিন কোন সিদ্ধান্ত বাংলাদেশের কোন সরকার আগে নিতে পারেনি। এমন কোন চেষ্টা নেই যে ভারত করেনি তারেক রহমানকে রাজি করাতে। যে তারেক রহমান আপনি কি চান, এ কথাও বলেছে ভারতের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক সোর্স, যেটা আমাদেরকে জানিয়েছে। ভারত তারেক রহমানের জন্য মহা পুরস্কার রেডি করে রেখেছে, মহা উপহার, সারপ্রাইজিং উপহার। কিন্তু কোন উপহার, কোন পুরস্কার, কোনো কিছুতে তারেক রহমান সরকারকে টলাতে পারেনি। ভারতের ফাঁদে তারেক রহমান আপাতত পা দিচ্ছেন না। বিমস্টেক সভাপতি হিসেবে প্রথমে দাওয়াত দিয়েছে ব্রিক্স কনফারেন্সের সাইডলাইনে, না সেটা তো একটা অবমাননা। সেটা প্রত্যাখ্যান করার পর বলছে ঠিক আছে আপনি যাতে খুশি হন, দ্বিপাক্ষিক সফর হোক। এর মানে আপনাকে আবার আমন্ত্রণ জানালাম, মাননীয় প্রধানমন্ত্রী অব বাংলাদেশ। তারেক রহমান বলছে না, শেখ হাসিনাকে ফেরত দাও। তোমরা ফাজলামি করবা, আমাদের সাথে শয়তানি করবা, আর আমরা সফরে যে সম্পর্ক স্বাভাবিক করব না। আমাদের কাছে তুরস্ক আছে, পাকিস্তান আছে, চীন আছে। চীন অবশ্যই ভারতের বিকল্প। আমরা প্রয়োজনে একদম সরাসরি চীনের সাথে ট্রেন লাইন করে ভারত থেকে জরুরি ভিত্তিতে যে সব পণ্য টণ্য আনে সব বিকল্প করা যাবে। বাংলাদেশ নিজেরা উৎপাদন করবে। অতএব ভারতের নতজানু আর বাংলাদেশ হচ্ছে না। তো দর্শক, এই যে অবস্থান এখন পর্যন্ত তারেক রহমান, এই অবস্থানের উপর তিনি ইস্তেকামাত থাকলে উই উইল সাপোর্ট হিম। বিএনপির ভিতরে ভারতের যে একটা দালাল অংশ আছে, তাদেরকেও এখানে হতাশ করা হয়েছে। দর্শক, বিশেষ করে আমরা যারা বাংলাদেশপন্থী এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশের যারা ইসলামপন্থী, তাদের জন্য এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? দর্শক, ভারতে গেলে এটা প্রধানমন্ত্রীর জন্য একটা আত্মবিনাশী কাজ হতো। ভারতে যাননি, যাবেন না, এটা একদম ওয়াইজ ডিসিশন। কারণ এখানে শুধু ভারতের দালালি বা ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগ প্রশ্ন, শুধু এই প্রশ্ন না, এখানে চীনের বিশ্বাসের প্রশ্ন জড়িত। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে চীন বিশ্বাস করতো না বাংলাদেশকে, আর বিশ্বাস না করলে এখন আমাদের বাজার জন্য যে কমপক্ষে কয়েক বিলিয়ন ডলার নগদ ডলার দরকার, পয়সা দরকার, এটা চীন দিবে না। আর ওইসব পয়সা না হলে আমরা এক পর্যায়ে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবো না, আমরা গ্যাস কিনতে পারবো না, তেল কিনতে পারবো না। অতএব আমাদের বাঁচতে হলে নগদ ডলার দরকার, যেটা একমাত্র চীন দিতে পারবে। এই জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য এটা জরুরি। এবং কর্মসংস্থানের জন্য আপনারা জানেন বাংলাদেশে বন্ধ হয়ে থাকা বেশ কিছু পাট কল চালু করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারেক সরকার। সেখানে এগুলো প্রাইভেট সেক্টরকে দিবে। আর প্রাইভেট সেক্টরকে দিবে মিনস এখানে চীনের বিভিন্ন কোম্পানি তারা 2012 সাল থেকেই এই পাট কলগুলো চালু করে দেওয়া, আধুনিকায়ন করে দেওয়া, এগুলোর কথা বলে আসছে। এখন তারা এখানে আসবে। সব মিলিয়ে চীনের একটা প্রেজেন্স বাংলাদেশে আমরা দেখব, পাকিস্তানের, তুরস্কের একটা প্রেজেন্স আমরা দেখব। ইন্ডিয়ান হেজিমনি শেষ হয়ে যেতে যাচ্ছে। দর্শক, ব্রিফিং এ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, প্রধানমন্ত্রী ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, এর মানে যাচ্ছি না আমরা। ভেরি গুড। দর্শক, এখানে এতদিন এই যে ভারতের এনডিটিভি প্রচার করলো যে আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে আসছেন, আমি আগেই বলেছিলাম এটা একটা কৃত্রিম হাইপ। বাংলাদেশের যতগুলো ভারতপন্থী মিডিয়া আছে, মানব জমিন, কালবেলা, সমস্ত পত্রিকা তারা প্রচার করেছে যে তারেক রহমান ভারত সফরে যাবেন। কিন্তু না, তারেক রহমান ভারত সফরে যাবেন না, ক্লিয়ার কথা। আমি বলেছিলাম যে না, এগুলো সব ভুয়ো কথা, যাবেন না। এখন ক্লিয়ার একদম আনুষ্ঠানিকভাবে এখন ভারত থেকে দিয়েছিল নরেন্দ্র মোদী, অনুরোধ, চেষ্টা, এমনকি এটা নরেন্দ্র মোদীর মান সম্মান বাঁচানোর একটা বিষয়। ভারতের ভিতরে আওয়ামী লীগের কাছে, বিদেশে নরেন্দ্র মোদী মুখ দেখাতে পারবে না। নরেন্দ্র মোদী বলেছিল যে তারেক রহমানকে ভারতে এনে ছাড়বো, তা আনতে পারছেন না। এখন আওয়ামী লীগে বলবে তুমি কোন বাল করো। আমি একটা আলোচনায় বলেছিলাম নরেন্দ্র মোদী হচ্ছে আওয়ামী লীগের আব্বা আর কারো কারো স্বামী। সেই জায়গায় এখন আব্বাকে আর স্বামীকে বলবে কই তুমি তো কিছু পারো না। তো দর্শক, আওয়ামী লীগের জন্য এটা বিরাট একটা হতাশার খবর, আর বাংলাদেশ পন্থীদের জন্য একটা মহা সুখবর। অনুকূল পরিবেশ নেই, আর অনুকূল পরিবেশের যে শর্ত দিয়েছে এটা ভারতের পক্ষে মানা খুব কঠিন। ভারতকে মানতে হবে। বাংলাদেশের কাছে বিকল্প আছে, কিন্তু ভারতের কাছে বিকল্প নাই। ভারত তার সমস্ত প্রতিবেশীদের শত্রু বানিয়েছে। সেই জায়গায় ভারতকে বাংলাদেশের দরকার। বাংলাদেশের সাথে সম্পর্ক নরমালাইজ করতে না পারলে আমাদের হয়তো ভারত চাইলে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ টিয়াজ এইসব জিনিস আটকে দিতে পারে। এগুলো ওরা আটকে দিক, ওদের কৃষকরাই তো কান্না করবে। ওদের কৃষকের পেঁয়াজ বেচতে পারবে না, কাঁচামরিচ বেচতে পারবে না।
আমাদের হয়তো একটু কষ্ট হবে, আমরা বিকল্প খুঁজে বের করতে পারবো। ওদের মেডিকেল ট্যুরিজম ধ্বংস হবে ওরা যদি সম্পর্কে আরো অবনতি ঘটায়, ওরা ভিসা প্রক্রিয়া বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি একটু বাধা দেয়। কত হুমকি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।